হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। তোমাদের সাথে আমাদের আজকে সেশনটি শুরু করার আগে জানিয়ে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রিপশন নাওনি, আনএকাডেমি প্লাসের প্রাইস খুব তাড়াতাড়ি বেড়ে যেতে চলেছে। তোমরা চাইলে আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, কারণ 24 মাস এবং 12 মাসের যে সাবস্ক্রিপশন প্ল্যান, সেই প্ল্যানেরই প্রাইস এখানে চেঞ্জ হবে। তোমরা সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো, নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আনএকাডেমির সাবস্ক্রিপশন নিলে আপকামিং যে ডিফারেন্ট ব্যাচেসগুলি রয়েছে, টেস্ট সিরিজগুলি রয়েছে, সব কিছু তোমাদের ক্ষেত্রে ফ্রি হয়ে যাবে এবং তোমাদের আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। এখানে একটি ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ ব্যাচ আমরা দেখতে পাচ্ছি আনসার রাইটিং সেশনসকে প্র্যাকটিস করার জন্য। যারা আনএকাডেমিতে এখানে প্লাস লার্নাররা রয়েছে, তাদের এখানে শিডিউল দেওয়া রয়েছে। এই শিডিউলের যে ডেটসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই ডেটগুলো ফলো করলে তোমরা আমাদের কাছে মক টেস্ট প্রোভাইড এখানে করা হবে প্লাসে। সেক্ষেত্রে প্লাস লার্নাররা যারা অলরেডি আছে, এক্ষেত্রে তারা মক টেস্ট দিতে পারবে, এবং যারা ভাবছো এভাবে মক টেস্ট দেবে, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে আগে ফ্রি টেস্ট একটু ফলো করে নিতে পারো। সো এই উইকের ফ্রি বেশ কিছু টেস্ট রয়েছে, যেই টেস্ট সিরিজে এখানে ইংলিশ, রিজনিং, ম্যাথামেটিক্স তোমরা এখানে টেস্ট নিতে পারছো, এবং সাথে WBCS মেন্সের ফিজিক্সের রেসপেক্টে এখানে তোমাদের টেস্ট সিরিজ প্রোভাইড করা রয়েছে। তো এই যে প্রত্যেকটি টেস্ট সিরিজের টাইমিং তোমাদেরকে মেনশন করা রয়েছে, তোমরা ফলো করে নিতে পারো। এবং ওয়েস্ট বেঙ্গল PSCর কমব্যাট WBP স্পেশাল এখানে আমরা একটি সিরিজ আনছি, আনএকাডেমি কমব্যাট, যেখানে লাকি ড্রতে 50টি প্রাইজ দেওয়া হবে, এবং যারা র্যাঙ্ক 1 করবে তাদের 100% স্কলারশিপ, 2 থেকে যাদের 10 র্যাঙ্ক হবে তাদের 75% স্কলারশিপ, 11 থেকে 50 যাদের হবে তাদের 50% স্কলারশিপ, এবং 51 থেকে 100 যাদের হবে তাদের 25% স্কলারশিপ প্রোভাইড করা হবে। তোমরা ফ্রিতে এনরোল করতে পারো, এবং এই এনরোলের জন্য তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। এই সিরিজটি তোমাদের সাথে চলছে নভেম্বর 14-এ। তো নভেম্বরের 14 তারিখে এই যে পার্টিকুলার সিরিজটি সকালবেলা 11টার সময় হবে, এখনই গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নাও। এবং এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের এই কমব্যাটে ইন্ডিয়ার লার্জেস্ট স্কলারশিপ টেস্ট হতে চলেছে, যেটি WBPSCর এই সিরিজে তোমরা পাচ্ছ। তো তোমাদের টেস্ট সিরিজ বলে তোমরা একটা জায়গা পাবে, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো, কারণ প্রত্যেকটি প্রশ্নে এরকম ABCD করে অপশনস থাকবে, এবং সেই অপশানের দ্বারা তোমরা নিজেদের যে পোটেনশিয়াল রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে, এবং প্রত্যেকটি কোশ্চেনের মাধ্যমে তোমাদের টেস্ট, তোমরা যদি মনে করো বেঙ্গলি, ইংলিশ, এই যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এই ক্ষেত্রে পার্টিসিপেট করতে পারো। অল ইন্ডিয়া লেভেলে এখানে লাইভ লেদার বোর্ড দেখতে পারবে যে কতজন এখানে পরীক্ষা দিচ্ছে, এবং তোমাদের সেখানে পজিশনটা কোথায় রয়েছে, এবং এই লাইভ স্কোরের দ্বারা তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্সটাকে রিয়েলাইজ করতে পারবে, এবং নিজেদের স্ট্যান্ডটা বুঝতে পারবে যে আদার যে অ্যাসপিরেন্টসরা রয়েছে তাদের থেকে তুমি কতটা বেটার পারফর্ম করেছো, এখানে কিন্তু মেনশন করা থাকবে সেটি। এবং তুমি তোমার যে উইক সেকশনটি রয়েছে, লাইক কোনো একটা পার্টিকুলার এরিয়া হয়তো তুমি বুঝতে পারছো না, সেই কমপ্লেক্স সিচুয়েশনের সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও সলিউশন টপ এডুকেটরদের দ্বারা দিয়ে দেওয়া হচ্ছে। তাই যদি মনে করো আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রিপশনের আগে, যদি মনে হয় কি 14 তারিখের এই সিরিজে পার্টিসিপেট করি, তাহলে অবশ্যই এই 14 তারিখের এই যে সিরিজে আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা পার্টিসিপেট করো। 14 তারিখের সিরিজে পার্টিসিপেট করার পরে নিজেদেরকে চ্যালেঞ্জ করো যে কি পজিশনে তোমরা রয়েছো, সেই পজিশনে দেখে নিজের স্কোরটাকে দেখো, লেদার বোর্ডে দেখো, রেটিংস দেখো, এবং আফটার দ্যাট তুমি যদি তোমার প্রিপারেশন খুব ভালো হয় তাহলে তুমি অ্যাওয়ার্ডও পাবে। সো সব মিলিয়ে একটা বেশ ভালো রকমের আমরা বলতে পারি একটা সুযোগ তোমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছে তাদের রয়েছে। তো লেট করো না, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো, এবং নিজেদের প্রিপারেশনে এখানে এই যে রোড ম্যাপটা রয়েছে, হোম পেজ আছে, কিভাবে তোমরা ট্র্যাক ইউর প্রিপারেশন, তারপর কমব্যাটে জয়েন নাও যাবে, জয়েন নাওতে গিয়ে এখানে তোমাদের আবার মক টেস্টে যাবে, কিভাবে একটি ওয়েবের মাধ্যমেও যেতে পারো, অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও যেতে পারো, দুটোরই এখানে ছবি তোমাদেরকে দেওয়া রইল। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখানে সব ছবি পুরোটাই তোমাদেরকে এখানে মেনশন করা রয়েছে, এরপরে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটিকে পজ করো, কিভাবে জয়েন করবে ভালো করে দেখে নাও, এবং আমাদের সাথে কানেক্টেড থাকো।
এই কমব্যাটে এনরোলমেন্ট হয়ে যাওয়ার পরবর্তী টাইমে তোমাদের যদি মনে হয় যে আমাদের সাথে স্পেশাল ক্লাসে পার্টিসিপেট করবে, ডিফারেন্ট ইম্পর্টেন্ট যে স্পেশাল ক্লাস সিরিজগুলি রয়েছে সেই ক্লাসেও তোমরা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। কখনো কোনো সেশন তোমাদের মিস হবে না। লার্নারদের প্রোভাইড করা হয় পোল, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে। ইন্টারাক্টিভ সেশনসের মাধ্যমে আফটার দি ক্লাস লেকচার নোটস ডাউনলোড করার মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশনের দ্বারা দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। সো এখানে সাবস্ক্রিপশনের ফি মেনশন করা রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস। এই যে 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন ফি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই সাবস্ক্রিপশন ফি এর উপরে আরও 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। এবং যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। সো কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোটসের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকো। নিজেদের টিচার, প্রিয় টিচারের কাছে পড়াশোনা করো, সম্পূর্ণ প্রস্তুতির মাধ্যমে এগিয়ে যাও নিজেদের লক্ষ্যে। আজকের সিরিজে চলো পার্টিসিপেট করি। আজকের সিরিজের কোশ্চেন্সগুলোতে এগেইন দেখে নাও তোমাদের পোটেনশিয়াল লেভেলটা ঠিক কতটা আছে এবং এক্সট্রা ইনফরমেশন যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেই এক্সট্রা ইনফরমেশনের দ্বারা তোমরা কতটা নিজেরা সেই জায়গাগুলোকে কভার আপ করতে পারছো। ওকে, সো লেটস স্টার্ট। আজকের পার্টে আমরা মডার্ন হিস্ট্রি থ্রু এমসিকিউ সিরিজের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। পার্ট 1টি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ এই সিরিজের থ্রু দিয়ে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো যেমন কাভার হচ্ছে, ইচ পার্টে আমি তোমাদের ডেসক্রিপটিভ সেশনসের মাধ্যমে প্রত্যেকটি কোশ্চেনের রেসপেক্টে আরও কিভাবে কোশ্চেন তৈরি হতে পারে সেই ইনসিডেন্টটিকে নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। সো আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে খুব সোজা একটি প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে ফরমেশন হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফরমেশন হয়েছিল আমরা স্বাভাবিকভাবেই জানি 1885-তে, 1885। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885-এর যখন ফরমেশন হয় তখন এই রিলেটেড আরও বেশ কিছু ডেটা আমাদের জন্য প্রয়োজনীয় হয়। তো সেই ব্যাপারে একটু কথা বলে নেওয়া যাক। অল ইন্ডিয়া অর্গানাইজেশনের যে আইডিয়াটি সেটি দেওয়া হয় A.O. হিউমের দ্বারা, যিনি অর্গানাইজ করেন ফার্স্ট সেশন অব দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বে, ডিসেম্বর 1885। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফরমেশন হয়, এই কংগ্রেসের ফরমেশনের আগে দুটি সেশনস হয় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের। কত সালে? 1883 এবং 1885। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের মেন আর্কিটেক্ট ছিলেন। প্রথম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনটি হয়ে থাকে সেই সেশনে অ্যাটেন্ড করেন 72 জন মেম্বার এবং এই যে সেশন তার প্রেসাইড যিনি করেছিলেন, প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এবার কাদম্বিনী গাঙ্গুলি ফার্স্ট উইমেন গ্র্যাজুয়েট অ্যাট আমরা অফ কলকাতা ইউনিভার্সিটি অ্যাড্রেস দি কংগ্রেস সেশন। এবার এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি হতে পারে সেটি নিয়ে যদি কথা বলি, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে কি তৈরি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, তার সেশনস হয়েছিল দুটি। কোথায় কোথায়? 1883 এবং 1885-তে। কোথায়টা বাদ দাও, লাগবে না। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস এখানে কানেক্টেড ছিলেন এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের সাথে। প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন হলো সেটি কোথায় হলো? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। লোকেশন কোথায়? বোম্বেতে, 1885 ডিসেম্বরে। এবং এই অল ইন্ডিয়া অর্গানাইজেশনের আইডিয়াটি দেন একজন ব্রিটিশ A.O. হিউম, অ্যালান অক্টেভিয়ান হিউম। 72 ডেলিগেটস পার্টিসিপেট করে প্রথম সেশনের, যিনি প্রেসিডেন্ট উমেশ চন্দ্র ব্যানার্জি। তো আমাদের প্রথম সেশন, দ্বিতীয় সেশন, তৃতীয় সেশন, চতুর্থ সেশন, এই চারটে সেশনের লোকেশনটা ইম্পর্টেন্ট হয়। সো BCMA, ঠিক আছে, বম্বে, ক্যালকাটা, মাদ্রাস, আলাহাবাদ, BCMA। এবার এই BCMA-তে উমেশ চন্দ্র ব্যানার্জি, তারপরে কে প্রেজেন্ট ছিলেন সেকেন্ড সেশনে? দাদাভাই নরৌজি। থার্ড সেশনে বদরুদ্দিন তেয়াবজি, ফোর্থ সেশনে জর্জ ইউলে।
সো এই যে প্রত্যেকটা যে ভাগ, প্রত্যেকটা ভাগে কে পার্টিসিপেট করছেন সেগুলি আমাদের জন্য কিন্তু প্রয়োজনীয় হয়ে যায়। এবং প্রত্যেকটা ধাপে এই পার্টিসিপেশনটিতে আরও বেশ কিছু সাল থাকে, যেই সালগুলো বারে বারে আমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট এবং বারে বারে কিন্তু কোশ্চেন আসে। তো ওই জায়গাগুলোকে একটু মাথায় রাখাটা দরকার। আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ মডারেট ফ্রেজ অফ আইএনসি? আইএনসির এখানে টাইম পিরিয়ডটি জানতে চাওয়া হচ্ছে। সো আইএনসির এখানে মডারেট ফ্রেজের টাইম পিরিয়ডটি জানতে চাওয়া হচ্ছে। তো মডারেট এবং এক্সট্রিমিস্ট এখানে দুটি টাইম পিরিয়ড তোমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখতে পারো, বাট এখানে রিভলিউশনারি যে মুভমেন্টগুলো ছিল, সেখানে রিভাইভালিস্ট যে মুভমেন্ট ছিল বা রিফর্মিস্ট যে মুভমেন্ট ছিল, তার যে ডিউরেশন সেটাও মাঝে সাঝে জানতে চাওয়া হয়। সেগুলো আমাদের একটু অ্যাডভান্স স্টাডি, এক্ষেত্রে আমি সেই জায়গাটাতে জোর দিচ্ছি না। এখানে জানতে চাওয়া হচ্ছে টাইম পিরিয়ড অফ মডারেট ফ্রেজ অফ আইএনসি। সো মডারেট ফ্রেজ এখানে আইএনসির যে টাইম পিরিয়ড সেটা আমরা একদম প্রথমে দেখতে পাচ্ছি 1885 থেকে 1905। কারণ এই 1885 থেকে এই 1905-এর ঘটনার পরবর্তী টাইমেই বঙ্গভঙ্গ যখন হলো, বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে 1907-এ এখানে আমরা সুরাট স্প্লিট দেখতে পারলাম। 1907-এর এই যে সুরাট স্প্লিট, এই সুরাট স্প্লিটের পরবর্তী টাইমেই 1909-এর অ্যাক্ট নিয়ে আমরা যদি কথা বলি, এই 1909-এর অ্যাক্টের নাম হলো মরলে মিন্টো রিফর্ম। এই মরলে মিন্টো রিফর্মে আমাদের কনস্টিটিউশনের প্রথমবার বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গাকে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করা হলো। এবং এখানে সবথেকে খতরনাক একটা ভিউ পয়েন্ট আমরা দেখতে পারি তৈরি হলো, যেখানে আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন দেওয়ার কথা তৈরি হয়ে গেল। তো সেক্ষেত্রে 1906-এ এখানে মুসলিম লীগের ফরমেশন হয়েছিল, এই নিয়ে আমরা কথা বলেও ছিলাম। এবার এই মডারেট ফ্রেজ অফ স্ট্রাগলের বিভিন্ন ইম্পর্টেন্ট লিডারদের নাম আমাদের একটু জেনে রাখাটা ভালো। এবার এই মডারেট ফ্রেজ অফ স্ট্রাগলের ইম্পর্টেন্ট লিডারদের এখানে মাঝে সাঝে তোমরা যদি এই সালটাও পাও তাহলে একটু ভালো করে দেখবে, ভুল কিন্তু কিছু নেই। এবার ইম্পর্টেন্ট যে লিডার, সেক্ষেত্রে দাদাভাই নরোজি, ফিরোজ শাহ মেহতা, দিনশা ওয়াচা, ডব্লিউ.সি. ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি, যারা কংগ্রেসের এই যে পলিটিক্স আর্লি পিরিয়ডে, এনারাই এই পলিটিক্সটিকে সামলে রেখেছেন এবং তারা লিবারালিজমে বিলিভ করতেন, মডারেট পলিটিক্সে বিলিভ করতেন। এবং তাদেরকে মডারেট বলা হচ্ছে কারণ হচ্ছে তারা প্রেয়ার, পিটিশন, প্রোটেস্ট এই ভাবনা চিন্তায় বিলং করতেন। এবং তাদের দাবি ছিল যে ব্রিটিশরা আমাদের জন্য যে পলিসিসগুলো আনছে তারা বুঝতে পারছে না আমাদের কালচারটা কেমন। তারা যদি কখনো বুঝতে পারে আমাদের কালচারটি কেমন, তাহলে কিন্তু তারা আমাদেরকে হেল্পই করবে, এরকমই ভাবনা চিন্তা ছিল। সো এই যে মডারেটস এবং এই যে এক্সট্রিমিস্ট, মডারেট এবং এক্সট্রিমিস্টদের মধ্যেকার যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু আস্তে আস্তে অনেকটা চরম সীমায় পৌঁছায়, যার জন্য এখানে আইএনসির স্প্লিটিংটি আমরা দেখতে পারি। এবার এই মডারেটদের এই যে অ্যাপ্রোচটা, টু prong methodology: 1. Create a strong public opinion to arouse consciousness and national spirit, and then educate and unite people on common political question. খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এরা দুটো মেথোডোলজি মেনে চলতো। এবার এই যে দুটো মেথোডোলজি এরা মেনে যে চলছে, তো সেক্ষেত্রে এই মেথোডোলজিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে প্রথমত পাবলিক একটা ওপিনিয়ন নেব, বলবো যে এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা কি আপনাদেরও প্রবলেম? তো তারা বলবে হ্যাঁ এই প্রবলেমটা আমাদের প্রবলেম, তাহলে সবাইকে সেই প্রবলেমটার ব্যাপারে জানাবো। তারপরে সেই জানানোর পরে তার এডুকেশনটা কমপ্লিট হলে প্রত্যেকটি মানুষকে একত্রিত করার চেষ্টা করব, কারণ কমন পলিটিক্যাল একটা এজেন্ডা যদি এখানে থাকে। আর 2 নাম্বার, 1 নাম্বার গেল এটা পারসুয়েট the British government and British public opinion to introduce reform in India on lines laid by the nationalist। এবং ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, ব্রিটিশ পাবলিক ওপিনিয়নের কাছে এই সমস্ত জায়গা থেকে ইন্ডিয়ার ডিমান্ডটাকে আমরা রাখার চেষ্টা করব। তার মানে সিম্পলি এখানে কিন্তু অ্যাজিটেশনের দিকটা আমরা একদমই ভাবছি না। এবার ব্রিটিশ কমিটি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও কিন্তু লন্ডনে এস্টাবলিশড হয়েছিল 1899-এ, হুইচ হ্যাড ইন্ডিয়া অ্যাজ ইটস অর্গান।
তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা ব্রিটিশ কমিটি, সেটা লন্ডনে গঠন করা হয় 1899-তে, যেখানে ইন্ডিয়া একটি অর্গান হিসেবে কাজ করে। ওকে, তো লন্ডনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ডিপার্টমেন্ট বা ব্রিটিশ কমিটি ছিল, এটা ইম্পর্টেন্ট, কিন্তু একটা ভিউ পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট এখানে সেকেন্ড সেশন অফ দি আইএনসি কোথায় কবে হয়, তো খুবই বোকা বোকা একটা কোয়েশ্চেন। সেকেন্ড সেশন অফ আইএনসি এখানে আমরা দেখতে পাচ্ছি 86-তে হচ্ছে আমাদের। এবার এই সেকেন্ড সেশন আইএনসি 86-তে, এই কিছুক্ষণ আগে আমি বললাম বিসিএমএ, তো এক্ষেত্রে আমাদের বিসিএম এর এই পার্টটিকে আমরা যদি মাথায় রাখার চেষ্টা করি, তাহলে 1885-86, তাহলে 1886, 1893 এবং 1906, মনে পড়ছে কার কথা বলেছিলাম? 1886, 93, 1906 দাদাভাই নরোজির কথা বলেছিলাম, যে তিনি এই সেশনে পার্টিসিপেট করেছিলেন। এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ইম্পর্টেন্ট সেশনসগুলো রয়েছে তার বেশ কিছু ঝলক যদি আমরা একটু এই দিকটা দিয়ে দেখে নিই। তো দেখো, 1917-তে ক্যালকাটাতে একটা সেশন হয়, এই নাম্বারগুলোকে তোমরা ইগনোর করতে পারো। 1917-তে ক্যালকাটাতে একটা সেশন হয়, অ্যানি বসন্ত সেখানে প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। এবার এখানে আইএনসিকে নিয়ে প্রথম উইমেন প্রেসিডেন্ট যদি আইএনসি জিজ্ঞাসা করা হয়, তাহলে সেটি হবে 1917-র ক্যালকাটা সেশন, অ্যানি বসন্ত। আর যদি বলে যে প্রথম কোন ইন্ডিয়ান উইমেন প্রেজেন্ট ছিলেন, তাহলে সেটি 1925-এর ক্যালকাটা সেশন, এবং সেখানে সরোজিনী নাইডু এক্ষেত্রে উত্তর হবে। কিন্তু আরও একটা কোশ্চেন হতে পারে যে অ্যাড্রেস করেছিল প্রথমকে সেশনে, তাহলে কিন্তু আমাদের এই কিছুক্ষণ আগে আমরা পড়লাম কাদম্বিনী গাঙ্গুলি, আমাদের ফার্স্ট উইমেন গ্র্যাজুয়েট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যাড্রেস দি কংগ্রেস সেশন। সো একদম শুরুর দিকে কিন্তু ইনি করেছিলেন, তো একটু মাথায় রাখবেই। এবার 1920-তে একটা সেশন হয় নাগপুরে, সি বিজয়া রাঘবাচারী, তার সময় গোলটা আমাদের চেঞ্জ হয়ে যায়। গোলটা চেঞ্জ হয়ে কি হয়, সেলফ গভর্নমেন্ট টু অ্যাচিভিং স্বরাজ উইথ নন ভায়োলেন্ট ওয়ে, মানে আমাদের এবার সেলফ গভর্নমেন্টকে আমি চেঞ্জ করছি স্বরাজে, এবং স্বরাজ হচ্ছে জন্মসিদ্ধ অধিকার, এই ডিমান্ডটা 1907 থেকেই চলছে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। সেলফ গভর্নমেন্ট টু অ্যাচিভিং স্বরাজ উইথ নন ভায়োলেন্ট ওয়ে, ভায়োলেন্ট এখানে হওয়া যাবে না। 1923-এ দিল্লিতে একটা স্পেশাল সেশন হয়, আব্দুল কালাম আজাদ ইয়াংগেস্ট প্রেসিডেন্ট হন, ইনি আইএনসির ইয়াংগেস্ট প্রেসিডেন্ট হন আইএনসির। আর 1920-তে এই যে নাগপুরের সেশনটা দেখলে, এখানেই কিন্তু ক্যালকাটাতে আরেকটা স্পেশাল সেশন হয়, এখানে লালা লাজপত রায় পার্টিসিপেট করেন, এবং ইনি নন কোঅপারেশন প্রপোজড এখানে এই সময় গান্ধীজির দ্বারা করা হয় এই সেশনে। তাহলে এবার একটু ভাবনা চিন্তা করে যদি দেখি আমরা কি পড়লাম এই স্লাইডটা থেকে। 1917-তে ক্যালকাটা সেশন হচ্ছে, অ্যানি বসন্ত প্রেসিডেন্ট হচ্ছেন, প্রথম উইমেন প্রেসিডেন্ট হচ্ছেন তিনি আইএনসি। 1920-তে দুইটি সেশন হচ্ছে, একটা হচ্ছে নাগপুরে, একটা হচ্ছে ক্যালকাটাতে। ক্যালকাটা সেশনটা হচ্ছে স্পেশাল সেশন। নাগপুরে বিজয়া রাঘবাচারিয়া এখানে প্রেসিডেন্ট হচ্ছেন, এবং এখানে গোল চেঞ্জ হয়ে যাচ্ছে সেলফ গভর্নমেন্ট টু অ্যাচিভিং স্বরাজ ইন নন ভায়োলেন্ট ম্যানারে। 1920-র ক্যালকাটা সেশন এখানে একটা স্পেশাল সেশন হচ্ছে, লালা লাজপত রায় এখানে প্রেসিডেন্ট থাকছেন, নন কোঅপারেশন এখানে প্রপোজ করা হয় গান্ধীজির দ্বারা। আর 1923-এ একটা দিল্লিতে স্পেশাল সেশন হচ্ছে, আব্দুল কালাম আজাদ ইয়াংগেস্ট প্রেসিডেন্ট থাকছেন আইএনসির। ঠিক আছে, এই ডেটাগুলো প্রত্যেকটা তোমাদের জন্য কানেক্টেড। নেক্সট বলছে, হু ওয়াজ known as গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? তো দাদাভাই নারোজি পরিচিত, খুবই স্বাভাবিক ব্যাপার। এই কোশ্চেনটার সম্পর্কে ড্রেন ওয়েলথের কতটা কানেকশন রয়েছে তোমরা জানো। এবার এই যে দাদাভাই নারোজিকে নিয়ে আমরা যদি কয়েকটি বেসিক ইনফরমেশন দেখে নেওয়ার চেষ্টা করি, তো এই দাদাভাই নারোজি ইনি ফাউন্ডার হলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। আচ্ছা, একদম প্রথমে আমরা 1883-তে এবং 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে হয়ে যাওয়া দুটো কনফারেন্সের নাম বলি। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস সেখানে প্রেজেন্ট ছিলেন, মনে পড়ছে? তো এভাবে রিলেট করে মনে করার চেষ্টা করবে পড়াটাকে সুটেবল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এখানে ফাউন্ডেশন করেন দাদাভাই নারোজি। তাকে ফাদার অফ ইন্ডিয়ান পলিটিক্স বলা হচ্ছে, ভাবতেও পারবে না কাকে ফাদার অফ ইন্ডিয়ান পলিটিক্স বলা হচ্ছে। সো দাদাভাই নরোজিকে ফাদার অফ ইন্ডিয়ান পলিটিক্স বলা হচ্ছে।
ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক শো, এনাকেই বলা হয় লন্ডন ইন্ডিয়ান সোসাইটি ফরমেশন ইনি করেন। লন্ডনে গিয়ে কিছুক্ষণ আগে যেটা আমরা পড়লাম, লন্ডনেতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা ব্রিটিশ কমিটি ছিল 1899-এ, ইন্ডিয়া তার অর্গান ছিল। আর এখানে আমরা পড়ছি লন্ডনে ইন্ডিয়ার একটা সোসাইটি উনি ফরমেশন করেছিলেন, কারণ এইখানে এত বাজেভাবে ইকোনমিক এক্সপ্লয়টেশন হচ্ছিল, সেই এক্সপ্লয়টেশনের ব্যাপারে লন্ডনে বলাটা বা লন্ডনের লোকেদের সাথে চর্চা করাটা খুব দরকার ছিল। তো সেই লন্ডনের লোকেদের চর্চা করার স্বার্থে তিনি এই ইনিশিয়েটিভটি আমরা বলতে পারি নিয়েছিলেন। এবার লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, এক্ষেত্রে এটি তৈরি করা হয় দাদাভাই নরোজি এবং ডাব্লিউসি ব্যানার্জির দ্বারা। এই ডাব্লিউসি ব্যানার্জি আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট আর দাদাভাই নরোজি এখানে সেকেন্ড প্রেসিডেন্ট, মনে পড়ছে? সো এবার এই ব্যক্তি ড্রেন থিওরি তৈরি করেন। ব্রেন ড্রেন থিওরিও ইনি বলেন। ব্রেন ড্রেন থিওরি মানে আমাদের এখানকার যে হাই উচ্চ পদস্থ কর্মচারীরা রয়েছে তারা কোথায় চলে যাচ্ছে, তারা বাইরের দেশে চলে যাচ্ছে, তারা বাইরের দেশে গিয়ে সেখানে সার্ভ করছে, সেখানকার কান্ট্রিকে সার্ভ করছে। আমাদের মধ্যে থেকে তাদের যে দেশত্ববোধ ফিলিং সেটা তার থাকছে না। তো ক্রিয়েটর অফ দি ব্রেন ড্রেন থিওরি, ক্রিয়েটর অফ দি ড্রেন থিওরি, ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড টু ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার ইনি ইলেক্টেড হয়েছেন। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে নামটা, সেই নামটার কয়েন ইনি করেছেন। ইউজ দ্য ওয়ার্ড স্বরাজ ফার্স্টলি। এবার এই স্বরাজ শব্দটা প্রথমকে ব্যবহার করেছে, এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক কনফিউশন আছে। তো এক্ষেত্রে ফার্স্টলি না বলাটা না বলে এটা আমরা বলতে পারি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে স্বরাজের পপুলারিটি এনার টাইমেই আসে, কারণ স্বরাজকে ইনি গোল বানান, তাই তো? এভাবে নাও। ফার্স্ট ইন্ডিয়ান ক্যালকুলেটেড দি ন্যাশনাল ইনকাম, প্রথম ন্যাশনাল ইনকাম নিয়ে যিনি কথা বলেন তিনি হলেন এই ব্যক্তি। সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, বলা হলো এনার নিকনেম হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ইনি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া লেখেন এবং এনার দ্বারা বিভিন্ন নিউজ পেপার যেটি চালু করা হয় তার মধ্যে ভয়েস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভয়েসকে পৌঁছে দেওয়া হবে। তো ভয়েস অফ ইন্ডিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে খুব ইম্পর্টেন্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট স্লাইডস তোমাদেরকে শেয়ার করা হলো, দেখে নেবে অবশ্যই। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামাং দি ফলোইং নিউজ পেপার ওয়াজ পাবলিশড ফার্স্ট? তো এই যে নিচের নিউজ পেপারগুলি আছে তার মধ্যে থেকে কোনটা প্রথম পাবলিশ করা হয়েছে সেটা জানতে চাওয়া হচ্ছে। সো আনসার হচ্ছে বেঙ্গলি গ্যাজেট, বেঙ্গলি গ্যাজেট। এবার এই বেঙ্গলি গ্যাজেট এখানে বা বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকি, জেমস অগাস্টাস হিকি 1784-এ রিচার্ড জনসনের ম্যাদ্রাস কুরিয়ার, ফার্স্ট পেপার ম্যাদ্রাসের। ইন্ডিয়া গ্যাজেট, প্রথমটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট, পরেরটা হচ্ছে ইন্ডিয়া গ্যাজেট, হেনরি ভিভিয়ান ডিরোজিও 1787। তারপরে হচ্ছে গিয়ে দিগদর্শন, প্রথম বেঙ্গলি মান্থলি, এটি লেখা হয়েছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের দ্বারা 1818 এবং তখনই হরিশ্চন্দ্র রায়ের দ্বারা লেখা হয় বেঙ্গল গ্যাজেট, ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার। সো বেঙ্গল গ্যাজেট উইকলি এবং হরিশ্চন্দ্র রায় কিভাবে কানেক্টেড এই জায়গাগুলোকে দেখে নেবে, তোমাদের কনফিউশনের রিডাকশনের জন্য এটি কিন্তু খুব দরকারি হয়ে যায়। Next question, who among the following was associated with the newspaper The Commonwealth? The Commonwealth এর সাথে কে কানেক্টেড? খুব খুব কমন একটা কোশ্চেন এবং কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা দেখব অ্যানি বেসেন্ট কানেক্টেড কমনওয়েলথ। এবার আমি দাদাভাই নরোজির এই যে ভয়েস অফ ইন্ডিয়াটা বললাম এটা কিন্তু ভুলে যেও না, কারণ এখানে কনফিউশন হয় অনেক সময় অ্যানি বেসেন্টের রাইটিংয়ে বা নিউজ পেপারের সাথে। বলতে পারবে অ্যানি বেসেন্টের কার সাথে এখানে আমি কানেক্ট করছি, কোনো ইন্ডিয়ার সাথে কানেক্ট করছি কিনা? কারণ এখানেও ইন্ডিয়া আছে, এখানেও ইন্ডিয়া আছে, দ্যাটস ওয়াই। তো দেখো নিজেকে কোশ্চেন করো, কনফিউশন তৈরি করো, তাহলে সলিউশন সাথে সাথে পেয়ে যাবে। ভয়েস অফ ইন্ডিয়া আর এখানে অ্যানি বেসেন্টের সাথে কমনওয়েলথ কানেক্টেড। এবার এই যে অ্যানি বেসেন্টকে আমরা দেখতে পাচ্ছি, অ্যানি বেসেন্ট আমাদের এখানে আসার পরে বা আমাদের ইন্ডিয়ান পলিটিক্সে আসার পরে ইন্ডিয়ান পলিটিক্সের যে মোড়, সেই মোড়টা একটু ঘুরে যায় এবং এই যে মোড়টা ঘুরে যায়, অ্যানি বেসেন্ট একটা নতুন ফ্রেজে চলে আসে এবং তিনি ইনভলভ হয়ে যান ইন্ডিয়ান পলিটিক্সে ভীষণ রকমভাবে।
হোম রুল, এখানে তিনি কানেক্ট করেন নিজেকে হোম রুল মুভমেন্টের সাথে। অ্যানি বাসন্তের লাইফে এখানে তিনি এস্টাবলিশ করেন ভীষণ রকমভাবে হোম রুল মুভমেন্টের চেষ্টা করেন। বাট হোম রুল মুভমেন্ট সেরমভাবে তিনি সাড়া পাননি। তবে 1916-তে রিইউনিয়ন, বা এখানে আমরা বলতে পারি হিন্দু মুসলিম বা এক্সট্রিমিস্ট মডারেট এদের যে রিইউনিয়ন, এই রিইউনিয়নের জন্য ইনি অনেকটা পরিমাণে সাপোর্ট করেন। এবং 1918-তে শি হ্যাড এস্টাবলিশ দি ম্যাড্রাস পার্লামেন্ট। তারপরে এখানে মদনাপালে কলেজ অন্ধ্রপ্রদেশে, তারপরে আয়দার আর্টস লিগ, হোম রুল লিগ ইন বোম্বে, গার্লস কলেজ ইন বেনারস, অর্ডার অফ দি ব্রাদার্স অফ দি সার্ভিস, উইমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যাট আদেয়ার, এইরকম অল ইন্ডিয়া কনফারেন্স উনি বানান পুনেতে, উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বানান। তো এই সেকশনটা থেকে অনেক কিছুর ফরমেশন হয়, বাট সব কটা কিন্তু খুব একটা কানেক্টেড নয়। তো কঠিন কোশ্চেন খুব এলে হয়তো আসবে, বাট একবার জাস্ট রিড করে রাখো তাহলেই হবে। তো দেখা যায় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা মোমেন্টে এখানে দেখা যায় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে প্রথম তিনি কানেক্টেড ছিলেন, বাট একটা সিচুয়েশনের পরে দেখা যায় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে গান্ধীজি আসার পরে অ্যানি বাসন্তের পপুলারিটি বা অ্যানি বাসন্তের যে প্রকাশ সেটা মন্দ বা কমে যায়। কেন কি? কারণ হচ্ছে গিয়ে যে মিস্টার গান্ধীর যে নন কোঅপারেশন মুভমেন্ট বা সিভিল ডিসোবিডিয়েন্সের যে অ্যাজেন্ডাটা, সেটা তিনি পছন্দ করেন না অ্যানি বাসন্ত, এবং তিনি বলেন যে এটা রুল অফ ল এর জন্য একটা থ্রেট। এবং তিনি বলেন যে এই রকমভাবে অনেস্টি এবং কম্প্যাশন, এই যে জীবনটা এখানে যে ইনি বাঁচেন, মানে গান্ধীজি যে এই জীবনটা লিড করেন, তিনি সেই জায়গা থেকে কনস্টিটিউশনাল চেঞ্জটা, ডেমোক্রেটিক চেঞ্জটা ডিমান্ড করেন এবং গান্ধীজিকে সম্মান করেছেন। বাট গান্ধীজির যে পলিসিগুলি রয়েছে সেই পলিসিগুলিকে ভালোভাবে মেনে নিতে পারেননি। মিস্টার গান্ধীর যে পলিটিক্স এনফোর্স যখন হয়, বিভিন্ন জায়গায় ডিজাস্টারাস মুভমেন্ট ঘটে থ্রু আউট দি ইন্ডিয়া, তিনি কিন্তু সেইখানে অনেকটাই মানে কি বলবো সাপোর্ট করেন সেই জায়গা থেকে, বাট আইএনসির কাছাকাছি আর আসেন না। সো তবুও এনাকে অতটা কিন্তু আমরা পপুলারিটি পাই না, কারণ এনার রেসপেক্টে শুধু ওই কোশ্চেনটাই আসে কি 1917-তে এখানে প্রথমবার প্রেসিডেন্ট কে ছিল, আর 1916-তে এখানে আমরা পাই কি হোম রুল মুভমেন্টে কে কানেক্টেড ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, হু ওয়াজ গোপাল কৃষ্ণ গোখলে? তো পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি ইনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে এই যে পার্ট নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে এই যে ব্যক্তি, ইনি কিন্তু একজন মডারেট লিডার ছিলেন। গান্ধীজির গুরু মডারেট লিডারই হবেন। তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির ফাউন্ডার ছিলেন। তার মানে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি মানে আমরা সাধারণ মানুষ, এখানে কি বলছে সার্ভেন্ট, সোসাইটিকে সার্ভ করার জন্য। সোসাইটিতে এবং কংগ্রেসে এবং অন্যান্য লেজিসলেটিভ বডিতে যখন তিনি ছিলেন, তখন তিনি ইন্ডিয়ার সেলফ রুল নিয়ে, সোশ্যাল রিফর্মকে নিয়ে কাজ করার কথা ভাবেন। এবং গোখলে মহাত্মা গান্ধীর যে ফেমাস এখানে মেন্টর হিসেবে থাকেন, কারণ ইয়াং ব্যারিস্টার হিসেবে গান্ধী যখন তার সাউথ আফ্রিকাতে রয়েছেন, সেখানকার স্ট্রাগল মুভমেন্টে পার্টিসিপেট করছেন, গোখলের কিন্তু পার্সোনাল গাইডেন্স তিনি নিতেন। সেই জায়গায় নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিংটি তিনি তৈরি করেছিলেন। গোখলের এখানে যখন ওয়েলবে কমিশন ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়, একটু দেখে রাখো, ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে প্রবলেম ক্রিয়েট হয় সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, ওনার যে স্পিচ, সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস মারাত্মক রকমের ছিল এবং ওনার দ্বারাই লিডিং রোল উনি প্লে করেন মোল্ডে মিন্টো রিফর্ম আনার ক্ষেত্রে। উনি একজন স্কলার ব্যক্তি ছিলেন, স্টেটসম্যান ছিলেন এবং গ্রেটেস্ট ইন্ডিয়ান লিবারেল ব্যক্তি ছিলেন। গোখলে কিন্তু নিজে গত হন 1915-তে এবং এই সময় গান্ধীজিকে আমাদের এখানে দিয়ে যান, মানে গান্ধীজিকে আমাদের জন্য দিয়ে যান, এরকম একটা ভাবনা চিন্তা তোমরা বলতে পারো। নেক্সট কোশ্চেন, এখানে স্বদেশ সমিত্রন এই যে নিউজ পেপার, এই নিউজ পেপারটার সাথে কে কানেক্টেড? তো সুব্রমণিয়া আইয়ার ইনি কানেক্টেড। এনাকে যদি দেখি, দ্য হিন্দু নিউজ পেপার এখানে ফাউন্ডার তিনি, তামিল এই যে নিউজ পেপার স্বদেশ সমিত্রন, এবং কো ফাউন্ড করেন মাদ্রাস মহাজন সভা। নেক্সট, ইন্ডিয়ান বার্ক
কাকে বলা হয়? এগেইন এই প্রত্যেকটা কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ক্যালকাটাতে বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা এটি ফাউন্ডেশন করা হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি 1876-এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোসের দ্বারা। এবং এখানে সেই সময়ের মানুষের যে কনজারভেটিভ মেন্টালিটি ছিল এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যে পলিটিক্সটা ছিল, সেই পলিটিক্সের বাইরে গিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন এবং সাধারণ মানুষের জন্য কানেক্টেড হওয়ার জন্য যে অ্যামাউন্টটা ছিল, যে একটা অল ইন্ডিয়া লেভেলের একটা অর্গানাইজেশন হোক যেখানে সবাই মিলে পার্টিসিপেট করতে পারে, এর আগে তৈরি হওয়া প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের যে খরচটা সেটা অনেক বেশি ছিল। বাট প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের খরচটাকে কম করা হয় এবং এনার থ্রু দিয়ে অনেক ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখতে পারি। এবার এখানে দেখো, ইনি একজন মডারেট লিডার ছিলেন, নো ডাউট। এবার রাষ্ট্রপিতা আর রাষ্ট্রগুরু দুটো কিন্তু আলাদা। তো রাষ্ট্রগুরু এখানে কে? তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান বর্ক বলা হয়, ফাউন্ডেশন ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এবং পরবর্তী টাইমে সেটা আইএনসির সাথে মার্জ করে যায় এবং তিনি দ্য বেঙ্গলি এই নিউজ পেপারের ফাউন্ডেশন করেছিলেন। ঠিক আছে, রাষ্ট্রপিতা আর রাষ্ট্রগুরু কিন্তু ভুল করবে না। এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দি ফার্স্ট অ্যাচিভমেন্ট অফ দি মডারেট এরা? মডারেট এরার প্রথম অ্যাচিভমেন্ট কি এখানে জানতে চাওয়া হচ্ছে। সো মডারেট এরার প্রথম অ্যাচিভমেন্টকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 1885-তে এখানে ফরমেশন হয়েছিল। তো 1885-র পরে যে একটা আসে সেটাই মডারেট এরার এখানে আমাদের বেনিফিট আমরা বলতে পারি। সো আলটিমেটলি তাহলে 1892 এখানে অ্যাক্ট। এবার 1892 এর অ্যাক্টের বেশ কিছু ফিচার্স আছে, তো তোমাদেরকে বলবো তোমরা আমাদের সাথে ক্লাসে জয়েন করে যাও, কারণ আমাদের যে ইম্পর্টেন্ট ক্লাস সিরিজটি আসছে সেই সিরিজে আমরা গোটা হিস্ট্রিকে অনেকটা গভীরে পড়বো। এখানে যে সমস্ত কোশ্চেন্সগুলো থেকে ডাউট থেকে যাচ্ছে বা বুঝতে পারছো না, তার আরও গভীরে গিয়ে আমরা আলোচনা করবো এবং একটা কমপ্লিট কোর্স হবে, যেই কোর্সের দ্বারা তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। সো এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, এই অ্যাক্টের ফিচারটা কি? It increased the number of additional members in the central and provincial legislative council but maintained the official majority in them. মানে কি, নন অফিসিয়াল মেম্বার সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে বাড়িয়ে দেওয়া হয় এবং এখানে অফিসিয়াল মেজরিটি মেনটেন করা হয়, যদিও বা লেজিসলেটিভ কাউন্সিলের ফাংশনকে ইনক্রিজ করে দেওয়া হয়। এখানে বাজেট নিয়ে কথা বলা হয়, এক্সিকিউটিভরা অ্যাড্রেস করে নতুনভাবে কথা বলতে পারে, বাজেট নিয়ে কথা বলতে পারে। কিছু নন অফিসিয়াল মেম্বারদের বেশ কিছু রেকমেন্ডেশন নিয়ে এখানে কথা বলা রয়েছে, তোমরা স্লাইডটি দেখে নিতে পারো, কারণ 1892-কে শুধু আমি বোঝাতে পারবো না, কারণ তার ব্যাকগ্রাউন্ডটা না জানা থাকলে তোমাদের কনফিউশন হবে। শুধু এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, দ্য ওয়ার্ড ইলেকশন ওয়াজ হাউএভার নট ইউজড ইন দিস অ্যাক্ট। ইলেকশন শব্দটা কিন্তু এখানে অ্যাক্টে ব্যবহার করা হয়নি। সো এই ছিল আলোচনা, পরবর্তী টাইমে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। যদি মনে করো হ্যাড ডেডিকেশন দিয়ে আমার মোটিভেশন বজায় রাখবে, তোমাদের আমি পড়াতে পারছি, তাহলে তোমরা চাইলে আনএকাডেমি প্ল্যাটফর্মে আমাকে হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা।